আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া শাহরিয়ার সুইটি। আমি সামিয়া নাজমিন। শুরুতে জানিয়ে দিচ্ছি ইসিবি সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়, খায়রুল হককে প্রধান উপদেষ্টা মানবে না বিএনপি, নিউ ইয়র্কে খালেদা জিয়া। শেয়ার বাজারে আওয়ামী লীগ নামধারীদের কারসাজির দায় সরকার ও দল নেবে না, সংসদে বললেন শেখ সেলিম। লিমনের পুরো পরিবার সন্ত্রাসী বলছে র্যাব, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সরকারের সায় নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী। গুদামের অভাব, কম দাম আর ফরিয়াদের দৌড়াতে বাম্পার ফলনের পরও মুখে হাসি নেই দিনাজপুরের কৃষকদের। এবং গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টের রুল, উচ্চ পর্যায়ের মনিটরিং টিম গঠনের নির্দেশ। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৈশাখীর বিশেষ আয়োজন আমাদের নজরুল। এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। সদ্য অবসর নেয়া প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবেও মানবেন না তারা। যুক্তরাষ্ট্র সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসব জানিয়ে বললেন, দেশে ফিরে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে কর্মসূচি দেওয়া হবে। নিউ ইয়র্ক বিএনপির দেওয়া সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। নিউ ইয়র্ক থেকে মোহাম্মদ সাইদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন তারান্নুম শবনম। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্পষ্ট জানিয়ে দিলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না। সদ্য অবসর নেয়া প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দলীয় লোক উল্লেখ করে তিনি বলেন, তাকে কোনোভাবেই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নেওয়া হবে না। তারা অনেক কারসাজি চালাকি করে, অনেক সুপারসিড করে খায়রুল হককে চিফ জাস্টিস করেছিল যে খায়রুল হককে তত্ত্বাবধায়ক প্রধান বানাবেন, তার দিয়ে নির্বাচন করে আবার ক্ষমতায় বসবেন। খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাবেন। বেগম জিয়া নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান। দেশে ফিরে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি। এখন মধ্যবর্তী নির্বাচনের জন্য আল্লাহর রহমতে সহি সালামতে এখান থেকে ফিরে যেয়ে তারপরে আন্দোলন শুরু করব। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের হাতে গণতন্ত্র কখনো নিরাপদ নয়। স্বাধীনতার পরে দেশে যতবার সামরিক শাসন এসেছে ততবারই আওয়ামী লীগের সমর্থন ছিল। 1/11 পরবর্তী অবৈধ সরকারকেও তারা বৈধতা দিয়েছিল বলে দাবি করেন তিনি। এদিকে বেগম জিয়ার সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে হোটেলের বাইরে বিক্ষোভ করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারান্নুম শবনম, বৈশাখী নিউজ। কারসাজিতে জড়িতদের সাজা না হওয়ায় শেয়ার বাজারে অস্থিরতা বাড়ছে বলে অভিযোগ করলেন সরকার দলীয় সংসদ সদস্যরা। সংসদে অর্থমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আওয়ামী লীগ নামধারী কিছু লোকের এসব কর্মকাণ্ডের দায় সরকার বা আওয়ামী লীগ নেবে না। এদিকে অর্থমন্ত্রী বলেছেন, শেয়ার বাজার কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিবেদনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। কামরান করিমের রিপোর্ট। মুখপাত্র একজন হবে, গভর্নমেন্টের মুখপাত্র 12 জন হতে পারবে না। এবং গভর্নমেন্টকে ড্যামেজ করার জন্য আওয়ামী লীগ নামধারী কিছু লোক এই সর্বনাশ করছে। মাননীয় অর্থমন্ত্রীকে সর্ষের মধ্যে ভূত খোঁজেন, কোথায় দরবেশ আছে, কোথায় ইমাম আছে, কোথায় মুয়াজ্জেম আছে, এইগুলা দেখে অগ্রসর হন, আপনি আরো সফল হবেন। যারা অত্যন্ত ধুরন্ধর ব্যক্তি তারা নিয়েছেন এইভাবে যে সামনে বাজেট আসছে, সুতরাং যা কিছু বলা যায়। বিকাল 5:20 স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরুর পর এভাবেই সরকারি দলের সংসদ সদস্যদের নানা প্রশ্নের মুখোমুখি হন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, আওয়ামী লীগ নামধারী কিছু লোক শেয়ার বাজার কারসাজি করলে এর দায় সরকার নেবে না। 96-তে হয়েছিল, আমরা ব্যবস্থা নিচ্ছি, নেব, এতে সমস্ত বেরেম আওয়ামী লীগে আসছিল। আজকে এই বেরেম আমরা নিতে পারি না। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, যেই অপরাধী হোক না কেন তার বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেন। বাজেটের আগে ওই অপরাধ যেগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোর ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে, তার বিচারে চলে গেছে। এর চেয়ে বেশি
বোধহয় এই কয়দিনে 10 দিনে আর কিছু করা যাবে না। এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, শেয়ার বাজারের অস্বাভাবিক দরপতনে ঘটনা তদন্তে গঠিত কমিটির দেওয়া সুপারিশগুলো 3 ধাপে বাস্তবায়ন করা হবে। 14টি কেসের পুনর্তদন্ত আর অতিরিক্ত তদন্ত হচ্ছে এবং আমার ধারণা এই 14টি কেসেই বেশিরভাগ, 14টা না হোক সিংহভাগই শেষ পর্যন্ত গিয়ে মোকদ্দমায় মামলায় পরিণত হবে। তবে একটি কথা আপনাদের বলি, আমরা আশা করছি আগামী বছরে আমাদের পুঁজিবাজারে একটি বড় ধরনের বন্ড মার্কেট সৃষ্টি হতে পারবে, যেখানে অনেকে বিনিয়োগকারী অত্যন্ত নিশ্চিন্তে তাদের বিনিয়োগটা করতে পারে। শেয়ার বাজার কারসাজির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান খন্দকার ইব্রাহিম খালেদের বিরুদ্ধে মামলায় বিষয় জানিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা বলেন, আসছে বাজেটের আগেই দোষীদের বিচার হওয়া উচিত। কামরান করিম, বৈশাখী নিউজ, ঢাকা। ঝালকাঠির কলেজ ছাত্র লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে র্যাবের গুলি চালানোর তথ্যকে আবারও মিথ্যা ও বানোয়াট বলে দাবি করল র্যাব। র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহাইল আরও জানান, লিমন ও তার পুরো পরিবার শীর্ষ সন্ত্রাসী মোরশেদ বাহিনীর সহযোগী। হাতে পাওয়া 4টি তদন্ত রিপোর্ট থেকে বিষয়টি প্রমাণিত বলে জানায় র্যাব। জান্নাতুল ফেরদৌসির রিপোর্ট। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার খোদ র্যাবের পক্ষ থেকেই জোরালো কণ্ঠে জানানো হলো, শুধু লিমনই না, সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িত তার পুরো পরিবার। লেমনের পরিবার মোরশেদ বাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত। মোরশেদ বাহিনী এবং যার সহযোগী লেমন, এই বাহিনীর সাথে র্যাবের যে গুলি বিনিময়ের ঘটনা, এই গুলি বিনিময়ের ঘটনাকে যৌক্তিক হিসেবে প্রমাণিত হয়েছে। নিরপরাধ কলেজ ছাত্র লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে র্যাব, এমন তথ্যকে মিথ্যা ও বানোয়াট দাবি করে র্যাব মহাপরিচালকের উপস্থিতিতে এই কর্মকর্তা জানান, একটি চক্র র্যাবের ভাবমূর্তি নষ্ট করতে চায়। দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকার স্থানীয় প্রতিনিধি লিমনকে লোভ ও কুপরামর্শ দিয়ে র্যাবের বিরুদ্ধে দাঁড় করিয়েছে বলেও অভিযোগ তোলা হয় এই মতবিনিময় সভায়। লক্ষ লক্ষ টাকার লোভ দেখিয়েছেন, বিভিন্ন রকম সুযোগ সুবিধা লোভ দেখিয়েছেন এবং শিখিয়ে দিয়েছেন লেমন কোথায় কি বলবে, মিডিয়ায় আসলে কি বলবে, আদালতে গিয়ে কি বলবে। তদন্ত কমিটির সহযোগিতা না করার জন্য বলেছে, মামলা বন্ধ রাখার জন্য চেষ্টা করেছেন উনি, ইস্যুটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এবং বড় করার জন্য উনি নিজে দায়ী এবং এই ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। এদিকে লিমনের ঘটনায় সরকারের পক্ষে করা 2টি তদন্ত কমিটির রিপোর্ট এখনো হাতে আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। এই তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আছে, তবে লিমনের সাথে তার আরও একটু আলাপের প্রয়োজন আছে, এটা তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। সেজন্য তার আরও কিছুদিন সময় লাগতে পারে, সেটা অনেক বেশি সময় নয়, 5-7 দিন সময় লাগতে পারে। এটি একেবারেই যারা সংশ্লিষ্ট তাদের বাইরে একটা নিরপেক্ষ প্রতিষ্ঠানের কর্মকর্তার মাধ্যমে এটা করা হচ্ছে। আমরা মনে করি এটার গ্রহণযোগ্যতা অবশ্যই সকলের কাছে থাকবে। গত 23শে মার্চ র্যাবের গুলিতে আহত হয় রাজাপুরের কলেজ ছাত্র লিমন, কেটে ফেলতে হয় তার একটি পা। মানবাধিকার সংগঠন আর গণমাধ্যমে এরপর থেকেই যে বিতর্কের ঝড় ওঠে তা হলো, র্যাবের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে লিমন গুলিবিদ্ধ নাকি সে র্যাবের ভুল স্বীকার। সত্যের জানি সত্য, ন্যায় বিচার হয়, এটাই আমি। জান্নাতুল ফেরদৌসি, বৈশাখী নিউজ, ঢাকা। এদিকে র্যাবের হাতে এখনও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে বলে স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। তবে এর কারণ হিসেবে বর্তমান সরকারের নিয়ন্ত্রণহীনতা নয়, বিগত 4 দলীয় জোট সরকারের হাতে তৈরি র্যাবের চারিত্রিক বৈশিষ্ট্যকে চিহ্নিত করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে দীপু মনি বিদেশের মাটিতে বিরোধী দলীয় নেতা সরকার বিরোধী প্রচারণা, ট্রানজিট ফি, ডক্টর ইউনূস ইস্যু নিয়েও কথা বলেন। কিশোর লাল্লা রিপোর্ট। সাম্প্রতিক সময়ে মানবাধিকার প্রতিবেদন এবং দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের নানামুখী প্রশ্নের মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা প্রশ্নে তার দাবি, এসব হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্র জড়িত নয়। বলেন, বিগত 4 দলীয় জোট আমলে র্যাব সরকারের নির্দেশে হত্যাকাণ্ড ঘটালেও বর্তমানে এসবের পেছনে মহাজোট সরকারের কোনো মদদ নেই। 4 দলীয় জোট সরকারের সময়ে এগুলো স্টেট স্পন্সর, রাষ্ট্রের মাধ্যমে ঘটা হত্যাকাণ্ড ছিল। বর্তমানে এই রকম কোনো ঘটনা ঘটছে না। একটি সরকার বদলের সঙ্গে সঙ্গে সেটি তার সমস্ত
তার চরিত্র বৈশিষ্ট্য সব রাতারাতি পাল্টে যাবে সেটি আশা করা ঠিক নয়। আর যেগুলো অভিযোগ উঠছে সেগুলো সম্পর্কেও তদন্ত হচ্ছে। এর আগে কোনোদিন এর তদন্ত হওয়া দূরে থাক, এগুলো সম্পর্কে কোনো কথাই বলা হয়নি। ট্রানজিট ফি নির্ধারণ নিয়ে আলোচনার অগ্রগতি ভালো উল্লেখ করে দীপুমণি বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট নিতে হলে ভারতকে অবশ্যই সার্ভিস চার্জ দিতে হবে। শুধু খরচ ওঠানো নয়, ট্রানজিট দিয়ে অবকাঠামোগত দিক থেকে বাংলাদেশের আয়ও করতে হবে বলে জানান তিনি। ট্রানজিট দেবার যে আমাদের যেই সুযোগটা আছে, এটা তো আমি সার্ভিস হিসেবে আমি ব্যবহার করব, সেই অধিকার আছে, ডব্লিউটিওর অধীনেও আছে। কি করে সার্ভিস চার্জটি নির্ধারণ করব, সেই ক্ষেত্রে শুধু কস্ট রিকভারি হলে তো এটি আমার সার্ভিস একটি পণ্য হিসেবে আমি এটিকে ব্যবহার করছি তা তো আর থাকলো না। এদিকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে সংসদে আসার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী। নিজের দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে যেখানে নিজেরই সংসদে এসে তার যে চিন্তা আছে সেটির পক্ষে জনমত তিনি গড়ে তুলতে পারেন, সেই চেষ্টাগুলো করার বদলে বাইরে কোথাও গিয়ে সেটির পক্ষে বিদেশের কারো সহায়তা চেয়ে তার পক্ষে শক্তি অর্জন করবার চেষ্টাটি দেশের জন্যে বিব্রতকর কিনা, সেই প্রশ্নটি বরং আমি আপনাদের কাছে করি। আরেক প্রশ্নের জবাবে দীপুমণি জানান, G20-তে বাংলাদেশের সদস্যপদ বা পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ প্রক্রিয়া ডক্টর ইউনূস ইস্যুর কারণে ক্ষতিগ্রস্ত হবে না। কিশোর লায়লা, বৈশাখী নিউজ, ঢাকা। গুদামের অভাব, ধানের কম দাম আর ফড়িয়া ব্যবসায়ীদের দৌরাত্মে বাম্পার ফলনের পরও মুখে হাসি নেই দিনাজপুরের কৃষকদের। বোরোর ফলন লক্ষ্যমাত্রার বেশি হলেও প্রতিমন বিক্রি হচ্ছে 500 টাকায়। কৃষি গবেষকরা বলছেন, ধান সংরক্ষণে সরকারি পরিকল্পনা না থাকায় চলতি মৌসুমে ক্ষতির মুখে পড়বে কৃষক। দিনাজপুরের কয়েকটি গ্রাম ঘুরে রিপোর্ট করছেন কামরান করিম, ছবি তুলেছেন আরিফুল ইসলাম। অবস্থা খুব খারাপ, তো এখন আমরা করব কি? এখন সরকার যদি ঠিকমতো দাম না দেয় তা আমরা এত বাম্পার ফলন করে আমাদের লাভটা কি হবে? দিনাজপুরের কন্যাই গ্রামের বর্গা চাষী জিলুর রহমান। বড় আবাদে প্রতি বিঘায় তার খরচ হয়েছিল 14,000 টাকা। বহু পরিশ্রমের পর সেই ফসল এখন বিক্রি হচ্ছে মাত্র 15,000 টাকায়। তার মতো দিনাজপুরের সব কৃষকেরই একই হাল। খরচ তুলনায় যে কীটনাশক এবং বীজ, তেল, এই তুলনায় যে আমাদের পোষাচ্ছে কম। 1 বিঘা জমিতে আমাদের প্রায় লেবারই খরচ চলে যাচ্ছে 2,000 টাকা। চলতি বছর দিনাজপুরের 13টি উপজেলার 2458টি গ্রামে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 10,54,533 মেট্রিক টন। তবে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, 22টি নতুন গুদামে সংরক্ষণ করা যাবে অতিরিক্ত ফসল। সরকারের একটি নিবিড় পর্যবেক্ষণ ছিল, উপকরণ সরবরাহ নিশ্চিত ছিল, যেমন বিদ্যুৎ, রাসায়নিক সার। 1,500 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদামের কাজ শেষ পর্যায়ে। চলতি মৌসুমে সরকারের ধান না কেনার সিদ্ধান্ত, ধানের দাম ঠিক না করা ও গুদাম সংকটে বাম্পার ফলনের পরও কৃষকের ন্যায্য দাম না পাওয়া এবং চালের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন কৃষি গবেষকরা। কৃষক অল্প দামে বিক্রি করতেছে, বাট যারা মধ্যস্বত্বভোগী এইখান থেকে বেনিফিটটা বেশি করে ওই দামটা কিন্তু তারা বেশি নেবে। আমার তো মনে হয় না চালের দাম কমবে, কারণ হচ্ছে যে আমাদের এখানে যে শ্রেণীটা লাভবান হয় তারাই লাভবান হয়, কৃষক সবসময় লুজার হচ্ছে। দিনাজপুরের চেহেলগাজী কৃষক কল্যাণ সমিতির সদস্যরা বলছেন, সরকারি নজরদারির অভাবে ফড়িয়া ব্যবসায়ীদের কাছে অর্ধেক দামে বিক্রি হচ্ছে ধান, যা মিল মালিকদের কাছে বিক্রি হচ্ছে চড়া দামে। যারা অটো রাইস মিলের মালিকরাই এখন ধান কিনতেছে আর কি, তারা কম দামে ধান কিনে স্টক করতেছে। এখন পরে দেখা যাবে যে ধান যখন শেষ হয়ে যাবে, কৃষকের ঘরে ধান শেষ, তখন তারা আবার ধান মনে করেন যে বেশি দামে চাল বিক্রি করবে। সব মাফিয়ারা ধানটাই কিনতেছে, সরকার যে ডিক্লার দিতেছে হ্যাঁ আমি চাল কিনবো বা ধান কিনবো। দেশের মোট খাদ্য গুদামের অর্ধেকই এই উত্তরাঞ্চলে, কিন্তু চলতি বোরো মৌসুমে কৃষকের সেই ধান হয় ক্ষেত নয়তো এই মারাই কেন্দ্র থেকে ফড়িয়া ব্যবসায়ীরা কিনে নেয়। এবার ধানের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছেন তারা। কৃষকরা বলছেন, সরকারি উদ্যোগে ধানের দাম ঠিক করে দিলে তাদের এই ক্ষতি অনেকাংশেই কমে আসতো। কামরান করিম, বৈশাখী নিউজ, দিনাজপুর। বাস মিনিবাসে নির্ধারিত ভাড়া আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। একটি মানবাধিকার সংগঠনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের মনিটরিং টিম গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত। সাইদুল ইসলামের রিপোর্ট।
জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর পর সরকার ঢাকা ও চট্টগ্রামে বাস মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে দিলেও এখনও অতিরিক্ত ভাড়া আদায় করছে অনেক বাস মালিক। সর্বনিম্ন বাস ভাড়া 7 টাকা করা হলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বেশি। ফলে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই। এই বাস্তবতায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ। শুনানি শেষে সরকার, বাস মিনিবাস মালিক সমিতি, বিআরটিসি ও বিআরটি এর প্রতি রুল জারি করে আদালত। সরকারের নির্ধারিত ভাড়া কার্যকরী করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এবং অধিক হারে ভাড়া আদায় করা সংক্রান্ত বিষয় সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের ব্যর্থতাকে কেন, নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে আদালত রুলনাশি জারি করেছেন। যদি কেউ আদায় করে সেই সংশ্লিষ্ট বাস মিনিবাসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ থাকবে উক্ত নির্দেশনায়। বাস কাউন্টার ও বাসের ভেতর সরকার নির্ধারিত ভাড়ার চার টানানোর পাশাপাশি বিষয়টি যথাযথ মনিটরিং করতে কমিটি গঠনেরও নির্দেশ দেন আদালত। 7 জনকে দিয়ে একটি কমিটি গঠন করতে বলেছেন, মনিটরিং কমিটি, যে কমিটি সরকারের নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সেই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। প্রত্যেকটি থানায় যে বাস কাউন্টারগুলো আছে সেখানে যেন সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসাররা মনিটরিং করে যে ওই সমস্ত বাস কাউন্টার থেকে জনগণের কাছ থেকে যেন অধিক ভাড়া কেউ আদায় করতে না পারে। একাধিক মোবাইল কোর্ট গঠন করে জনগণের ভোগান্তি দূর করার জন্য, অধিক ভাড়া আদায় বন্ধ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। গ্যাসের দাম বাড়ানোর পর বড় বাসে কিলোমিটার প্রতি 35 পয়সা আর মিনি বাসে 25 পয়সা ভাড়া বাড়ায় সরকার, যা কার্যকর হয়েছে গত বৃহস্পতিবার থেকে। সাইদুল ইসলাম, বৈশাখী নিউজ, ঢাকা। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 112তম জন্মবার্ষিকী উপলক্ষে বৈশাখীর বিশেষ আয়োজন আমাদের নজরুল। বিদ্রোহী কবি কিংবা জাতীয় কবি, যে নামেই তাকে ডাকা হোক না কেন, কাজী নজরুল ইসলাম বাংলার মানুষের কাছে এখনও দুঃখমিয়া। যে দুঃখমিয়া তার লড়াকু জীবন দিয়ে দূর করতে চেয়েছিলেন এদেশের সাধারণ মানুষের দুঃখ। চুরুলিয়ার পোড়া মাটি ছেড়ে ময়মনসিংহ আসার পর ত্রিশালের কাজীর শিমলা, দরিরামপুর স্কুল আর বিচুতিয়া ব্যাপারী বাড়ি তাকে দিয়েছিল সেই দুঃখ জয়ের প্রথম পাঠ। তাই তো দুঃখমিয়া হয়ে উঠতে পেরেছিলেন কাজী নজরুল ইসলাম। জাতীয় কবির 112তম জন্মবার্ষিকীতে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন আমাদের নজরুল এর আজ প্রথম পর্ব। ময়মনসিংহ ঘুরে এসে সৈয়দ মানিকের ক্যামেরায় পার্থ সঞ্জয়ের রিপোর্ট। পশ্চিম বাংলার লালমাটির চুরুলিয়া ছেড়ে কিশোর নজরুল পলিমাটির শ্যামল বাংলা এসেছিলেন কি দুঃখ মিয়া নাম খোঁজাতে? সে উত্তর হয়তো জানা যাবে না কখনোই, কিন্তু দুঃখ যে তার পিছু ছাড়েনি সেই ইতিহাস আজ সবার জানা। প্রথম মহাযুদ্ধ তখন ঘনায়মান। এরকমই এক পরিবেশে 1914 সালে ময়মনসিংহের পুলিশ সাব ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহর সঙ্গে ত্রিশালের কাজীর শিমলায় তাঁর বাড়িতে আসেন 15 বছরের নজরুল। বিতর্ক আছে, রফিজুল্লাহ কি তাকে বাড়ির 5 মাস খাটাতে এনেছিলেন, নাকি পিতৃস্নেহ বঞ্চিত এক দুঃখুর দুঃখে ব্যথিত বোধ করে তাকে আশ্রয় দিয়েছিলেন। তবে এখানকার মুক্ত পরিবেশ, উদার আকাশ কিশোর কবির চিত্তকে মাতিয়েছিল দুরন্তপনায়। শুধু তাই নয়, সেদিন অলক্ষ্যে দুঃখচিত্তে বাসা বেঁধেছিল চুরুলিয়ার লালমাটির সাথে ত্রিশালের শ্যামল মাটির বন্ধন। ময়মনসিংহই হচ্ছে পূর্ব বাংলায় প্রবেশদ্বার, যার মধ্য দিয়ে তিনি এই নদীমাতৃক পূর্ব বাংলা তথা বর্তমান বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই বাড়ি হতে 5 মাইল দূরের দরিরামপুর স্কুল। এখানে 7ম শ্রেণীতে পড়তেন কিশোর কবি। স্কুলের গুরুগম্ভীর হেডমাস্টারের প্রতি কিশোর মনে যে ধারণা সেদিন জন্মেছিল তার ছাপ লেগে আছে এখনো স্কুলেরই দেয়ালে। তবে স্কুলকে ভালোবেসে কাজীর শিমলা ছেড়ে তিনি লজিং থাকতে শুরু করেন পাশের বিচুতিয়া ব্যাপারীর বাড়িতে। তার কৈশোরের আনন্দ নিকেতন ছিল যেন এই বাড়ি। সুলাইমান সরকার এবং কাজী নজরুল ইসলাম তারা ক্লাসমেট ছিল। তখন তার কাছ থেকে আমি শুনছি অত্যাধিক দুষ্টামি করতো, চঞ্চলতা ছিল, মানুষের থেকে আবার মিশুক ছিল। এখানকার বিলে মাছ ধরতেন, গাছতলায় বাঁশি বাজাতেন আর সহজ ছাড়ুল্যে জয় করতেন পড়শিদের হৃদয়। দুঃখমিয়া জীবনের দুঃখ ভুলতে শুরু করেছিলেন এই বিচুতিয়ার ব্যাপারী বাড়িতে এসে। পেছনের এই ঘরটিতে তিনি জায়গির থাকতেন। এখানকার মানুষের স্নেহ আর আদর পেয়ে তিনি ভুলতে শুরু করেছিলেন শৈশব আর কৈশোরের যন্ত্রণাময় দিনগুলোকে।
যা তার অনুপ্রেরণা হয়েছিল বাকি সংগ্রাম মুখর জীবনে। পার্থ সঞ্জয়, বৈশাখী নিউজ, বিচুতিয়ার ব্যাপারী বাড়ি, ত্রিশাল, ময়মনসিংহ। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তথ্য সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে জানান, ২৫শে মে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ময়মনসিংহের ত্রিশালে এই কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লার বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মার্কিন, কবি কাজী নজরুল ইসলামের নাতনি মিষ্টি কাজী ও খিলখিল কাজী উপস্থিত ছিলেন। সংবাদের পর্যায়ে নিচ্ছি গ্রিন বাংলা গ্রুপ সংবাদ বিরতির সাথেই থাকুন। ৭ জুলাইয়ের পর হজের টাকা জমা নেওয়া হবে না, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। ২৯ সেপ্টেম্বর হজ ফ্লাইট শুরু। এবং জামিনে মুক্তি পেলেন ড্যাব নেতা ডাক্তার জাহিদ। প্রতিহিংসার রাজনীতি থেকে সরকারকে সরে আসার আহ্বান মির্জা ফখরুলের। স্বাগত আবারও বৈশাখী সংবাদে। দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে মারা গেছেন ২৮ জন, আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, কুড়িগ্রাম, চাঁদপুর, নাটোর, গোপালগঞ্জ, পাবনা, মাগুরা, নোয়াখালী, ভোলা, মানিকগঞ্জ, খুলনা ও গাইবান্ধায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় এসব হতাহতের ঘটনা ঘটে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। উদ্বোধন হলো প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের। দিলকুশায় নতুন এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আজম জেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক কাজী সলিমুল হক, সাবেক পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার দেশের বাইরের সংবাদ। আফগানিস্তানের টেলিভিশন চ্যানেল টোলো তালেবান নেতা মোল্লা ওমর নিহত হবার যে খবর দিয়েছে তা জঙ্গিদের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। এদিকে হামলার প্রায় ১৬ ঘণ্টা পর পাকিস্তানের বন্দরনগরী করাচির পিএনএস মেহরান নৌঘাটি থেকে জঙ্গিদের হটাতে সক্ষম হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার রাত 10:30টার দিকে ওই নৌঘাটিতে জঙ্গি হামলায় ১১ নৌসেনা সহ ১৩ জন নিহত হয়, আহত হয় ১৬ জন। এ সময় গ্রেনেড হামলায় ২টি বিমানও ধ্বংস হয়। তালেবানরা এই হামলার দায় স্বীকার করেছে। তারানুম স্বপ্নমের রিপোর্টে বিস্তারিত। We cannot allow someone who is actively planning to kill our people. প্রেসিডেন্ট বারাক ওবামার এমন ঘোষণার পরই আফগানিস্তানের বেসরকারি টিভি চ্যানেল টোলো জানালো তালেবানের শীর্ষ নেতা মোল্লা ওমরের নিহত হবার খবর। খবরে বলা হয়েছে মোল্লা ওমর পাকিস্তানের কোয়েটা থেকে উত্তর ওয়াজিরিস্তানে যাওয়ার পথে নিহত হন। এরপরই তালেবানের পক্ষ থেকে ওই খবরকে ভিত্তিহীন দাবি করে বলা হয় ওমর মারা যাননি, তিনি আফগানিস্তানে সুস্থ ও নিরাপদেই আছেন। আর পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মোল্লা ওমরের নিহত হবার তথ্যটি খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ নিয়ে কিছু বলা হয়নি। এদিকে লাদেন হত্যার বদলা নিতেই করাচির পিএনএস মেহরান নৌঘাটিতে হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে তালেবান। দলের মুখপাত্র আহসানুল্লাহ আহসান জানালেন, পাকিস্তানের তেহরিকি তালেবান এই আত্মঘাতী হামলা চালিয়েছে। দুটি উদ্দেশ্যে আমরা এই হামলা চালিয়েছি। প্রথম উদ্দেশ্য সেনাবাহিনীর ক্ষতি করা, যারা অধার্মিক ও যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট, যারা ইসলাম ও তার দেশের জনগণকে রক্ষা করতে পারে না। দ্বিতীয় উদ্দেশ্য আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ। হাজার শত্রু মারলেও লাদেন হত্যার প্রতিশোধ নেওয়া হবে না।
পাকিস্তানের কর্মকর্তারা জানান ২০ জনের বেশি জঙ্গি রোববার রাতে করাচির PNS মেহরান নৌঘাটিতে হামলা চালায়। প্রথমেই জঙ্গিরা ৩টি বড় আকারে বিস্ফোরণ ঘটায়, চালানো হয় গ্রেনেড হামলাও। এরপর ঘাটির একটি ভবন নিয়ন্ত্রণ নেয় জঙ্গিরা। তাদের হঠাতে রাতভর অভিযান চলে পাক সেনাদের। সোমবার দুপুরে তা শেষ হয়। बहरहाल किसी के दिल में शक नहीं होना चाहिए, आज जो नेवी पे अटैक हुआ है ये पाकिस्तान पे हमला ही है। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো মূল্যে হামলাকারীদের গ্রেপ্তার করা হবে। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারান্নুম শবনম, বৈশাখী নিউজ। এবার খেলার খবর। গ্রামীণফোন বাংলাদেশ লীগ ফুটবলে জয় পেয়েছে রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাব। কক্সবাজার জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জ ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ঢাকার ক্লাব রহমতগঞ্জের ইদ্রিস ২টি ও ফেলিক্স ১টি করে গোল করেন। চট্টগ্রাম আবাহনীর আরাফাত ব্যবধান কমান। সংবাদ শেষ করবার আগে ইসিবি শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়, খায়রুল হককে প্রধান উপদেষ্টা মানবে না বিএনপি, নিউ ইয়র্কে খালেদা জিয়া। শেয়ার বাজারে আওয়ামী লীগ নামধারীদের কারসাজির দায় সরকার ও দল নেবে না, সংসদে বললেন শেখ সেলিম। লিমনের পুরো পরিবার সন্ত্রাসী বলছে র্যাব, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সরকারের সায় নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী। গুদামের অভাব, কম দাম আর ফরিয়াদের দৌরাত্মে বাম্পার ফলনের পরও মুখে হাসি নেই দিনাজপুরের কৃষকদের। গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টের রুল, উচ্চ পর্যায়ের মনিটরিং টিম গঠনের নির্দেশ। ৭ জুলাইয়ের পর হজের টাকা জমা নেওয়া হবে না, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। ২৯ সেপ্টেম্বর হজ ফ্লাইট শুরু। জামিনে মুক্তি পেলেন ড্যাব নেতা ডাক্তার জাহিদ। প্রতিহিংসার রাজনীতি থেকে সরকারকে সরে আসার আহ্বান মির্জা ফখরুলের। এবং মোল্লা ওমর নিহত হওয়ার খবর অস্বীকার করেছে তালেবান। ১৬ ঘণ্টা পর জঙ্গি মুক্ত করাচির মেহরান নৌঘাটি। এখনকার সংবাদ এ পর্যন্তই। এরপরই দেখবেন রিপোর্টার্স ডায়েরি। এছাড়াও রাত 11:30 রয়েছে বৈশাখী সংস্কৃতি বিনোদন সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া গ্রামীণফোন, বাংলা লিংক ও এয়ারটেল গ্রাহকরা 5676 নাম্বারে ডায়াল করে জানতে পারবেন বৈশাখীর সর্বশেষ সংবাদ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।